এই ভিডিওতে আমরা দেখব কৃষিক উচ্চ ভর্তি পরীক্ষা 2022 সালের উচ্চতর গণিত প্রশ্নের সমাধান। এখানে প্রথম প্রশ্নটিতে বলা হচ্ছে, কোন রেখাটি এই রেখার সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে? অর্থাৎ এই রেখাটি এবং নতুন রেখাটির অন্তর্গত কোণের মান 15 ডিগ্রি হবে। তাহলে আমরা যদি অন্তর্গত কোণের ফর্মুলা ব্যবহার করি, tan 15 ডিগ্রি is equals to, ধরি নতুন রেখার ঢাল m1 মাইনাস এবং এই রেখার ঢাল √3/3 সমান 1/√3 ডিভাইড বাই 1 প্লাস m1/√3, বা এই tan 15 ডিগ্রিকে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান, আমরা যদি উপর নিচে লবহরকে √3 দ্বারা গুণ করে দেই, √3 m1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস √3 প্লাস m1, বা tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 মাইনাস tan 30 মান হচ্ছে 1/√3 ডিভাইড বাই 1 প্লাস 1 ইন্টু 1/√3 ইকুয়ালস টু √3 m1 মাইনাস 1 √3 প্লাস m1। বাম পাশেও যদি আমরা লবহরকে √3 দ্বারা গুণ করি, তাহলে √3 মাইনাস 1 ডিভাইড বাই √3 প্লাস 1, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে m1 এর মান পেয়ে যাব +1। এখন এই চারটি অপশনের মধ্যে শুধুমাত্র 2 নম্বর অপশনটির ক্ষেত্রেই ঢালের মান +1, সুতরাং এটি হবে আমাদের আনসার। পরের প্রশ্নে বলা হয়েছে, কোন রেখাটি x অক্ষকে মূলবিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করে? অর্থাৎ এমন একটা রেখা থাকবে যেটা x অক্ষকে ছেদ করবে মূলবিন্দু হতে 3 একক দূরে, অর্থাৎ এই বিন্দুর ভুজের মান হবে 3, আর যেহেতু x অক্ষকে ছেদ করে তাহলে কোটির মান 0, তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পেলাম 3,0। তাহলে 3,0 বিন্দুটি চারটি অপশনের যে অপশনটিকে সিদ্ধ করবে সেটি হবে আমাদের আনসার। আমরা যদি 1 নম্বর অপশনটাকে চেক করে দেখি, x এর মান 3 এবং y এর মান 0 হয়, তাহলে দুই পাশ সমান হয়, তাহলে এই নাম্বারটাই আমাদের আনসার হবে। এরপরের প্রশ্নে বলা হচ্ছে 2 sin 3 θ মাইনাস √3 ইকুয়ালস টু 0, এবং এই শর্তের অধীনে সমাধান সেট কোনটি হবে? এই শর্তটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, অর্থাৎ 9 দিয়ে যদি ভাগ করে দেই, π/9 লেস দেন থেটা লেস দেন 8π/9, অর্থাৎ থেটা π/9 থেকে বড় হবে এবং 8π/9 থেকে ছোট হবে। এখন আমরা যদি অপশনের দিকে তাকাই, চতুর্থ অপশনে দেওয়া আছে π/9, কিন্তু আমাদের থেটা অবশ্যই π/9 থেকে বড় হবে, π/9 এর সমান হবে না, সুতরাং এই অপশনটি আগেই বাদ যাচ্ছে। আবার যদি আমরা 2 নম্বর অপশন দিকে তাকাই, 8π/9 একটি সমাধান হিসাবে ধরা হয়েছে, কিন্তু থেটার মান অবশ্যই 8π/9 থেকে ছোট, সুতরাং 2 নম্বর অপশনটিও আমাদের বাদ যাচ্ছে। বাকি দুইটি অপশনের মধ্যে কেবল 7π/9 এই সমাধানটি দিয়ে যদি আমরা শুদ্ধি পরীক্ষা করতে পারি, তাহলে আমরা আমাদের আনসারটি পেয়ে যাব। তাহলে এটা সমান আমরা লিখতে পারি sin 3 θ সমান √3/2। এখন থেটা সমান যদি 7π/9 হয়, তাহলে 3 θ সমান 3 × 7 × 180 ডিভাইড বাই 9,
এটা যদি কাটাকাটি করি 20, 3 সাথে 21, 21 দুগুণে 42, 420 ডিগ্রি। তাহলে বা আমরা এটাকে লিখতে পারি সাইন 420 ডিগ্রি। এটা সমান লিখতে পারি সাইন 360 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান সাইন 60 ডিগ্রি সমান √3/2, অর্থাৎ 7π/9 সমাধানটি এই সমীকরণকে সিদ্ধ করে। অর্থাৎ এক নম্বর অপশনটি হবে আমাদের আনসার, যেহেতু 3 নম্বর অপশনে 7π/9 অপশনটি নেই। চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেনে। পরের প্রশ্নে বলা হচ্ছে কোন চতুর্থাংশে এই সমীকরণ এবং এই সমীকরণ রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে। যেহেতু ছেদ করে, তাহলে আমরা দুইটার এক্স ও ওয়াইয়ের ভ্যালু নির্ণয় করে ফেলি। আমরা যদি সমীকরণ 1 ও 2 যোগ করে দিই, তাহলে দাঁড়ায় 2x সমান 14। সুতরাং x সমান 7। এক্সের মান যদি আমরা এই সমীকরণে বসিয়ে দেই, তাহলে পাই y সমান -5। তাহলে আমাদের প্রদত্ত বিন্দুটি হচ্ছে, ছেদ বিন্দুটি হচ্ছে 7, -5, যেটি আমাদের চতুর্ভাগে অবস্থিত। সুতরাং এটি 4th কোয়াড্রেন্টে হবে। 5 নম্বর অঙ্কে বলা হচ্ছে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে। আচ্ছা, এটি যদি আমাদের একটি বৃত্ত হয় এবং এর ব্যাসার্ধ r হয়, r ব্যাসার্ধের একটি জ্যা এর কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই কোণের মান কত। তাহলে আমাদের এই বাহু হচ্ছে r, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব যেহেতু ব্যাসার্ধ, সুতরাং এটাও r, এটাও r। সুতরাং এটি একটি সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমান, অর্থাৎ 60 ডিগ্রি। সুতরাং উৎপন্ন কোণ হবে 60 ডিগ্রি বা π/3। পরের প্রশ্নে বলা হচ্ছে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি 2,120 ডিগ্রি হয়, তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক কত। এক্ষেত্রে কার্তেশীয় স্থানাঙ্ক x সমান r cos θ, এটা আমাদের জানা আছে। r হচ্ছে এখানে 2 এবং θ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে হচ্ছে 2 cos 120 ডিগ্রি সমান -1। আবার y সমান r sin θ, 2 sin 120 ডিগ্রি সমান √3। তাহলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে -1, √3। পরের অঙ্কে বলা হচ্ছে 5,0কে কেন্দ্র করে এই উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, এই উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে, আমরা জানি π/AB সমান পাই, এখানে a হচ্ছে √2 ইন্টু √2 এবং b হচ্ছে 2√2 সমান 4π। এখন বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে শর্তমতে πr² সমান 4π। সুতরাং r সমান 2। এখন আমরা যে কাজটি করতে পারি, যেহেতু বৃত্তের কেন্দ্র 5,0, তাহলে আমরা লিখতে পারি x - 5 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার সমান তার ব্যাসার্ধের স্কোয়ার, বা x² - 10x + 25 + y² - 4 = 0, বা x² + y² - 10x + 21 = 0। এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর।
চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হচ্ছে কোন বিন্দুটি এই উপবৃত্তের বহির্ভাগে অবস্থিত। বহির্ভাগে অবস্থিত হবে সেই বিন্দু যে বিন্দুটি এই উপবৃত্তি স্থাপন করলে এর মান 1 থেকে বড় হবে, অর্থাৎ গ্রেটার দেন 1 হয়ে যাবে। এখন আমরা যদি শুদ্ধি পরীক্ষা করে দেখি তাহলে 3,0 যদি এই বিন্দুটি যদি এই উপবৃত্তে বসাই তাহলে আমরা পাচ্ছি 3 স্কোয়ার 9, 9/9 প্লাস 0 সমান 1, যেটি আমাদের শর্ত মানছে না। 0,3 যদি আমরা বসাই 0 প্লাস 9/16, এটা লেস দেন 1, এটা আমাদের শর্ত মানছে না। এখন যদি আমরা -2,3 এই বিন্দুটি বসাই তাহলে দাঁড়ায় 4/9 প্লাস 9/16 সমান 144, 16 × 4 64 প্লাস 81 সমান 145/144, যেটা গ্রেটার দেন 1। তাহলে আমাদের সি নাম্বার অপশনটি হচ্ছে উত্তর। পরের প্রশ্নে আসি। একটি সামান্তরিকের দুইটি বাহু 10 মিটার ও 8 মিটার এবং এদের অন্তর্গত কোণ 60 ডিগ্রি হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত মিটার স্কোয়ার। এটা যদি একটা সামান্তরিক হয়, এর এই বাহু যদি 8 এবং এই বাহু যদি 10 হয় তাহলে এর ক্ষেত্রফল হবে 10 × 8, অর্থাৎ সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল এবং এদের অন্তর্গত কোণের সাইন 60 ডিগ্রি সমান 80 × √3/2 সমান 40√3। অ্যাকচুয়ালি এই সাইন 60 ডিগ্রি নেওয়ার মানে হলো এই 8-এর লম্ব উপাংশটা, অর্থাৎ আমরা এটি দিয়ে উচ্চতার মান বের করছি। ভূমি এবং উচ্চতা গুণ দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাই। এখানে h সমান 8 × সাইন 60 ডিগ্রি। পরের অঙ্কটির দিকে যদি আমরা তাকাই, বিশাল বড় ডাকের একটি অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো আসলে দেওয়া হয় পরীক্ষার হলে ছাত্ররা যেন টাইম নষ্ট করে এবং তাদের প্রশ্ন নির্বাচনের যোগ্যতাটা যাচাই হয়। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা চেষ্টা করব, যেহেতু সকল প্রশ্নের মানই এক, আমরা চেষ্টা করব ছোট এবং সহজ প্রশ্নগুলো আগে দাগানোর পরে এই ধরনের প্রশ্নগুলো দেখার। এখানে বলা হচ্ছে m ক্ষেত্রের উর্বরতা n ক্ষেত্রের উর্বরতার দ্বিগুণ। ধরি n ক্ষেত্রের উর্বরতা x, তাহলে m ক্ষেত্রের উর্বরতা 2x। এরপর বলা হচ্ছে m ক্ষেত্রের একটি আয়তাকার ভূমি n ক্ষেত্রের সমান উৎপাদনশীল বর্গাকার ভূমির সঙ্গে বিনিময় করতে হলে বর্গাকার ভূমির দৈর্ঘ্য কত মিটার হতে হবে। ধরি বর্গাকার ভূমির দৈর্ঘ্য a। দুঃখিত, এখানে একটি ডাটা মিসিং ছিল, সেটি হচ্ছে m ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 800 × 100 মিটার স্কোয়ার, অর্থাৎ 8 × 10⁴ মিটার স্কোয়ার। এখন m ক্ষেত্রের উর্বরতা ছিল 2x এবং ক্ষেত্রফল 8 × 10⁴ মিটার স্কোয়ার। তাহলে মোট উৎপাদনশীল ক্ষমতা হচ্ছে 2x × 8 × 10⁴, এটা হচ্ছে তার মোট উৎপাদনশীল ক্ষমতা। এটা সমান হবে n ক্ষেত্রের ক্ষমতা। n এর উর্বরতা ছিল x এবং একটি বাহুর দৈর্ঘ্য ছিল a, যেহেতু বর্গক্ষেত্র সুতরাং ক্ষেত্রফল হবে a স্কোয়ার। এই x কাটা, তাহলে a স্কোয়ার সমান
16 ইন্টু 10⁴, সুতরাং a সমান 4 ইন্টু 10 স্কোয়ার সমান 400 মিটার। এটা ছিল আমাদের আনসার। পরের অঙ্কটিও আগের অঙ্কের মতোই একটি বড় অঙ্ক। আমরা যদি প্রশ্নটি দেখি, একটি বৃত্তাকার জলাশয় থেকে সমস্ত মাছ অন্য একটি বৃত্তাকার জলাশয়ে স্থানান্তর করা হলো, অর্থাৎ মাছের যে পরিমাণ সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। দ্বিতীয় জলাশয়ের ব্যাসার্ধ প্রথমটির দ্বিগুণ। ধরি প্রথমটির ব্যাসার্ধ আর তাহলে দ্বিতীয়টির ব্যাসার্ধ হচ্ছে 2r, তবে গভীরতা অর্ধেক। তাহলে প্রথমটির গভীরতা যদি h হয়, দ্বিতীয়টির গভীরতা হবে h/2। স্থানান্তরের কারণে মাছের ঘনত্বে কত পরিবর্তন আসলো, অর্থাৎ এখানে ঘনত্ব রো চেঞ্জ হচ্ছে এবং আয়তন ভি চেঞ্জ হচ্ছে, কিন্তু যেটা অপরিবর্তনীয় সেটা হচ্ছে মাছের পরিমাণ বা মাছের ভর, আমরা যেটাই বলি। তাহলে প্রথম ক্ষেত্রে মাছের মোট পরিমাণ ধরি যে m সমান ρ1 v1, এবং দ্বিতীয় ক্ষেত্রেও মাছের পরিমাণ যেহেতু সেম, সুতরাং ঘনত্ব ρ2 v2। তাহলে আমরা এই দুটাকে সমান লিখতে পারি, ρ1 v1 সমান ρ2 v2। এখান থেকে আমাদের বের করতে হবে ρ2 সমান ρ1 ইন্টু v1/v2। এখানে পুকুরটি একটি বৃত্তাকার শেপের। তাহলে যদি আমরা গভীরতা সহ কল্পনা করি, এটি আসলে একটি সিলিন্ডার বা কুয়ার মতো। তাহলে এর আয়তন নির্ণয়ে সিলিন্ডারের সূত্র হবে সমান ρ1 ইন্টু পাই r স্কোয়ার। প্রথমটির ব্যাসার্ধ r ছিল এবং গভীরতা ছিল h, পাই r স্কোয়ার h। দ্বিতীয়টির ক্ষেত্রে পাই 4r স্কোয়ার, যেহেতু ব্যাসার্ধ দ্বিগুণ ছিল, 4r স্কোয়ার ইন্টু গভীরতা ছিল h/2। এখন পাই কাটা, r স্কোয়ার কাটা, এই h কাটা, 2 দিয়ে 4কে কাটলে 2 থাকলো, সমান 2ρ1। দুঃখিত, এটা আসলে হাফ ρ1 হবে, যেহেতু 2 দিয়ে 4কে কাটলে 2 থাকে এবং এই 2 নিচে ছিল। তাহলে আমাদের পরবর্তী যে ঘনত্ব ρ2 সেটা হয়ে যাচ্ছে হাফ ρ1 এর সমান। তাহলে ঘনত্বে পরিবর্তন হবে ρ1 মাইনাস ρ2 সমান ρ1 মাইনাস হাফ ρ1 সমান হাফ ρ1। এটাকে আমরা বলতে পারি ঘনত্ব অর্ধেক পরিবর্তন হয় বা দ্বিগুণ কমলো। এরপরের প্রশ্নে যদি আসি, এই প্রশ্নটি ওই আগের দুইটি প্রশ্নের মতোই অনেক বড় একটি ডাকের প্রশ্ন, যেটি পড়তে আসলে অনেক সময় লাগে। এখানে বলা হচ্ছে একটি ভূমির সীমান্ত রেখা বরাবর, অর্থাৎ পরিসীমা বরাবর সম দূরত্বে চারা লাগানো হবে। একটি আয়তাকার ভূমি, অর্থাৎ ভূমিটি ছিল একটি আয়তাকার এরকম, যার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ধরি প্রস্থ b, তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থের 4 গুণ 4b। সমান ক্ষেত্রফল বিশিষ্ট অন্য একটি বর্গাকার ভূমির সঙ্গে বিনিময় করা হলো, অর্থাৎ এমন একটি বর্গক্ষেত্র নেওয়া হলো যেটির ক্ষেত্রফল আসলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ 4b স্কোয়ার। এরপর বলা হচ্ছে এই ক্ষেত্রে চারা সংখ্যার কি পরিবর্তন হলো। এখানে যেহেতু চারাগুলো পরিসীমা বরাবর লাগানো হয়েছিল, অর্থাৎ
চারা সংখ্যার পরিবর্তন আর পরিসীমার পরিবর্তন দুটো একই হবে। আমরা যদি পরিসীমার পরিবর্তন নির্ণয় করতে পারি তাহলে চারা সংখ্যার পরিবর্তন নির্ণয় হয়ে যাবে। তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমা ছিল 2 × 4b + b সমান 10b এবং এই বর্গক্ষেত্রের পরিসীমা ছিল bb 2 × 2b সমান 4b। আমি আন্তরিকভাবে দুঃখিত, এই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আসলে আমাদের জানা নেই। ধরি এই দৈর্ঘ্য l, তাহলে এর ক্ষেত্রফল l² সমান, যেহেতু বলা হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান 4b², সুতরাং l সমান 2b। l সমান যদি 2b হয় তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা হবে 2 × 2b + 2b সমান 8b। তাহলে পরিসীমার পরিবর্তন হয়, আয়তক্ষেত্র যখন ছিল তখন পরিসীমা ছিল 10b মাইনাস বর্গক্ষেত্র যখন তখন পরিসীমা হচ্ছে 8b এবং আদি পরিসীমা 10b সমান 2b/10b × 100%। এই bb কাটা, এই 0 কাটা, সুতরাং 20%, অর্থাৎ পরিসীমা কমে 20%। তাহলে আমরা বলতে পারি চারার সংখ্যা 20% কমবে বা 20% পরিবর্তন হবে। আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কে বলা হচ্ছে এই তিনটি শর্তাধীনে z সমান একটি সমীকরণ দেওয়া আছে, এর সর্বোচ্চ মান কত। তাহলে আমরা শর্তগুলো দেখি। x এর মান <= 2, তাহলে x এর মান হতে পারে 1, 2, এই দুটো হতে পারে। প্রশ্ন করতে পারো যে ভাইয়া 0, -1 ওগুলো নিলাম না কেন? 0 বা -1 যদি নেই তাহলে আমরা এই রাশি দিকে তাকালে দেখব রাশির মানটি আসলে হ্রাস পাবে। এখানে নেগেটিভ চিহ্ন আসলেই হ্রাস পাবে, যেহেতু স্কোয়ার বা এই ধরনের কিছু নেই। তাহলে আমরা পজিটিভ মানগুলোই দেখলাম। এখন y এর ক্ষেত্রে দেখি। y অবশ্যই 3 থেকে বড় অথবা সমান। তাহলে y এর মানগুলো হতে পারে এরকম 3, 4, 5, 6, 7... এরকম হতে পারে। এরপর বলা হচ্ছে y <= 2x, অর্থাৎ x এর এমন মান নিতে হবে যেটা দ্বিগুণ করলে যেন y এর থেকে ছোট না হয়। এখন আমরা চেক করি। এখানে যদি আমরা x সমান 1 নেই তাহলে 2x সমান দাঁড়াচ্ছে 2, যেটা y এর সর্বনিম্ন মান 3 অপেক্ষা ছোট, তাহলে 1 নেওয়া যাচ্ছে না। এখন আমরা যদি x সমান 2 নেই তাহলে 2x সমান দাঁড়াচ্ছে 4, যেটা 3 থেকে বড়, 4 এর সমান, অর্থাৎ এই শর্ত মানে। সুতরাং x এর মান হবে 2। এখন x এর এই 2 মানের জন্য y এর 3 এবং 4 এই দুইটি মানে আমাদের এই শর্তকে মেনে চলে। তাহলে আমরা কোন মানটি নেব? যে মানটি সবচেয়ে বড়। এখানে 4 সবচেয়ে বড়, তাই আমরা 4 নিচ্ছি, কারণ আমাদের এখানে সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে। তাহলে x সমান 2, y সমান 4 যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে দাঁড়াচ্ছে 3 × 2 = 6 + 4 × 4 = 16 সমান 22। এটা ছিল আমাদের এই অঙ্কের আনসার। এরপরের অঙ্ক যদি আমরা দেখি, একটি জটিল সংখ্যা দেওয়া আছে, কাল্পনিক সংখ্যার, যেটার কিউব, এর মডুলাস কত। এখন আমরা জানি কোনো রাশির কিউব করে মডুলাস করা আর মডুলাস করে এরপর কিউব করা দুটি একই জিনিস নির্দেশ করে। তাহলে আমরা যদি আগে এই রাশিকে কিউব করার আগে মডুলাস করে নিই তাহলে এরকম দাঁড়ায় 1 + 2√2i - 1 + 2√2i হোল কিউব সমান, পুরোটার একবারে মডুলাস আর উপর নিচে আলাদাভাবে মডুলাস করলে
একই রাশি আসবে। সমান উপরের মডুলাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং নিচের মডুলাস -1কে স্কোয়ার করলে 1, 2√2কে স্কোয়ার করলে 8 হোল কিউব। এইটা এবং এইটা এই লব হর আসলে কাটাকাটি যায়, অর্থাৎ 1 কিউব সমান 1। তাহলে এই বড় রাশিটার মডুলাস ছিল আমাদের 1। পরের প্রশ্নে যদি আমরা আসি, পি ও কিউ এর মান কত হলে এই সমীকরণ এবং এই সমীকরণদের মূলদ্বয় অভিন্ন হবে। মূলদ্বয় অভিন্ন অর্থাৎ সমীকরণ দুটি অভিন্ন। এখন সমীকরণদ্বয় অভিন্ন হওয়ার শর্ত হচ্ছে এক্সের সহগ ডিভাইড বাই ওয়াই, এক্সের সহগের অনুপাত সমান ওয়াইয়ের সহগের অনুপাত সমান কনস্ট্যান্টের অনুপাত। দুটি সমীকরণ যদি এরকম হয় সমান 0, a2x প্লাস b2y প্লাস c2 সমান 0, দুটি সমীকরণ অভিন্ন হওয়ার শর্ত হচ্ছে a1/a2 সমান b1/b2 সমান c1/c2। এই দুটি সমীকরণ যেহেতু অভিন্ন হবে, তাহলে আমরা লিখতে পারি 15/q সমান p/3 সমান -2/-6। এই মাইনাস মাইনাস আমরা কেটে দিতে পারি, 2 দিয়ে 6কে কাটলে থাকলো 3। তাহলে 15/q ইকুয়ালস টু 1/3, সুতরাং q ইকুয়ালস টু 45। আবার p/3 ইকুয়ালস টু 1/3, 3 কাটাকাটি করে p ইকুয়ালস টু 1। তাহলে p এর মান 1 এবং q এর মান 45। এটা ছিল আমাদের এই অঙ্কের আনসার। পরের অঙ্কটি আসলে একটি চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কের মতো। এই অঙ্ক এখানে বলা হচ্ছে একটি পুকুরে 1 বর্গফুট জায়গা জুড়ে কচুরিপানা আছে। প্রবৃদ্ধির হার প্রতিদিন 10 হলে 4 দিন পর কচুরিপানা কত বর্গফুট জায়গা দখল করবে। অর্থাৎ প্রথম দিন ছিল 1 বর্গফুট, প্রথম দিন যদি 5 বর্গফুট বৃদ্ধি পায়, তাহলে দ্বিতীয় দিন হয়ে যাবে 1 আর 5 মিলে 6 বর্গফুট। তখন দ্বিতীয় দিন কিন্তু এই 6 বর্গফুটের সবাই আবার বৃদ্ধি করতে থাকবে। নট নেসেসারি যে আগের এক বর্গফুট বৃদ্ধি করবে, পরের 5 বর্গফুট বৃদ্ধি করবে না, যেটা আমরা দেখতাম চক্রবৃদ্ধি মুনাফাতে, যে প্রতি বছর মুনাফা এবং আসল যোগ হয়ে একটা মূলধন হতো, এইটার উপর আবার আমরা সুদ কাউন্ট করতাম বা মুনাফা কাউন্ট করতাম। এখন চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা ছিল এরকম, p × 1 + r⁴n, যেটা আমরা ক্লাস 8-এ পড়ে এসেছিলাম, সমান এখানে p ছিল আসল, অর্থাৎ আদি যে মূলধনটা আমাদের থাকতো সেটা 1 বর্গফুট এখানে, ইন্টু 1 + r হচ্ছে রেট, প্রতিদিন 10 অর্থাৎ 10%, 10/100 n, n হচ্ছে আমাদের সময় ব্যবধান। টাকার অঙ্কগুলো সাধারণত বছরে করা হতো, কিন্তু এখানে আমাদের দিন ইউজ করা হয়েছে। দিনের সংখ্যা ছিল 4^4 সমান 1.1^4। এটাকে যদি আমরা গুণ করি, সহজে গুণ করা যাবে। 4টা 1.1 গুণ সমান, যদি আমরা গুণ করি আনসারটা আসবে 121 × 121 × tan−1 সমান 1.4641। এটাই ছিল আমাদের এই অঙ্কের আনসার। অপশনে সম্ভবত 1.46 পর্যন্ত ছিল আর কি। পরের অঙ্কটি যদি আমরা দেখি, এখানে সাইন এবং এখানে কোসেক ইনভার্স, আবার এখানে কজ, এখানে কোসেক ইনভার্স। এই জায়গায় যদি আমরা কোনোভাবে সাইন ইনভার্স আনতে পারতাম,
তাহলে সাইন ইনভার্স এবং সাইন চলে যেত। আর এখানে যদি কোসেক ইনভার্সের জায়গায় আমরা কজ আনতে পারতাম, কজ আর কস চলে যেত, তখন কিন্তু আমাদের অঙ্কটি ইজি হয়ে যেত। যেহেতু এখানে কোসেক আছে, অর্থাৎ অতিভুজ উপরে এবং লম্ব নিচে, এটির ক্ষেত্রেও সেম। সুতরাং আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, এটা যদি আমাদের থিটা কোণ হয়, অতিভুজ হবে 5 এবং 3 হবে লম্ব, তাহলে এর ভূমি হয়ে যাচ্ছে 4। তাহলে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, সাইন ইনভার্স, কোসেক ইনভার্সকে আমরা চেঞ্জ করে লিখতে পারি, সাইন ইনভার্সের ক্ষেত্রে লম্ব উপরে থাকবে অর্থাৎ 3 এবং অতিভুজ থাকবে নিচে, হোল স্কোয়ার প্লাস কজ, এটাকে যদি আমরা কজে নেই, কজ ইনভার্স, কজের ক্ষেত্রে ভূমি উপরে থাকে, ভূমি বাই অতিভুজ হোল স্কোয়ার, বা 3 স্কোয়ার বাই 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বাই 5 স্কোয়ার সমান দাঁড়াচ্ছে 1। এটা ছিল আমাদের আনসার। এখন এখানে কিন্তু আসলে একটা শর্টকাট আগে অ্যাপ্লাই করা যেত যদি আমরা লক্ষ্য করতাম। অ্যাকচুয়ালি শর্টকাটও বলা চলে না, এটা আসলে সূত্র পড়তো। এটা কোসেক ইনভার্স 5/3, এটা একটা কোণ, ধরি যে থিটা কোণ, এইটুক সমান আমরা থিটা কোণ ধরলাম, আবার এইটুক সমান তাহলে থিটা কোণ হয়ে যাবে। তাহলে আমরা দেখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা একটি সূত্র পড়ছে, অর্থাৎ এটার আনসার 1 হতো। কিন্তু পরীক্ষার হলে দেখা যায় আমরা এতটাই নার্ভাস থাকি যে এই ছোটোখাটো জিনিসগুলো আমাদের মাথায় আসতেই চায় না, তখন কিন্তু আমরা ডিটেলসে করে ফেলতে পারবো। এরপরের অঙ্ক যদি আমরা দেখি, এফ অফ এক্স একটি রাশি দেওয়া আছে, বলা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, এক্স ইন্টু এফ অফ এক্স সমান কত হবে? এক্স ইন্টু এফ অফ এক্স, অর্থাৎ এক্স দিয়ে যদি আমরা এই এফ অফ এক্সকে গুণ করি তাহলে কিন্তু এই এক্স এবং এই এক্স, দুটি এক্স চলে যাবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স এফ অফ এক্স সমান এক্স প্লাস 2 এক্স প্লাস 3 প্লাস 3x প্লাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 4 সমান লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। এরকম ক্ষেত্রে আমরা যদি এক্স সমান ইনফিনিটি এই সমীকরণে বসাই, তাহলে যেটা দাঁড়াচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি, ইনফিনিটির সাথে 2 যোগ করলে ইনফিনিটি, 3 যোগ করলে ইনফিনিটি, উপর নিচে ইনফিনিটি চলে আসছে, এবং এটার ক্ষেত্রেও উপর নিচে ইনফিনিটি চলে আসছে। যদি এরকম আসে, আমরা এমসিকিউ এর ক্ষেত্রে লাপিতাল রুল প্রয়োগ করতে পারি। লাপিতাল রুল হচ্ছে উপরে লবকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন দাঁড়াচ্ছে 1 এবং নিচে হরকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন সমান 1, প্লাস আবার এটাকে উপরে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি 3, নিচে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি 1 সমান 4। এই লাপিতাল রুলটা খাটবে যখন কোনো ভগ্নাংশ ইনফিনিটি বাই ইনফিনিটি অথবা 0/0 এরকম ফর্মেটে চলে আসবে, অন্যথায় কিন্তু এটি খাটবে না। আর এটা শুধু এমসিকিউ এর ক্ষেত্রে অ্যাপ্লাই করা কাম্য। এরপর অঙ্কে বলা হচ্ছে একটি রাশির ইন্টিগ্রেশন করতে হবে যেটার লিমিট ই স্কোয়ার থেকে ই কিউব পর্যন্ত। এখন আমরা যদি এখানে লন এক্সকে জেড ধরতে পারতাম, তাহলে যেটা হতো লন এক্সের ডিফারেন্সিয়েশন করে 1/x dx সমান dz। এটা করছি এজন্য, তাহলে আমাদের এর নিচে থেকে এক্সটা চলে যাবে, যেটা আমাদের ইন্টিগ্রেশন করাকে খুবই সহজসাধ্য করে দিবে। আদারওয়াইজ এটা কিন্তু আমাদের খুব কঠিন হতো। তাহলে আমরা লিখতে পারি সমান ইন্টিগ্রেশন লন এক্সকে আমরা ধরেছিলাম জেড, তাহলে জেড কিউব
ডিএক্স বাই এক্সকে ধরছি আমরা ডিজেড সমান, এখন এখানে লিমিটটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমরা লন এক্স সমান জেড ধরেছি লিমিটটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এক্সের জায়গায় যদি প্রথমে আমরা ই কিউব বসাই লন, তাহলে জেড সমান লন এ কিউব, যেটা সমান আমরা লিখতে পারি 3 ইন্টু লন এ, এটার মান যেহেতু 1 লিখতে পারি সমান 3। একইভাবে আমরা লিখতে পারি ই স্কোয়ারের ক্ষেত্রে লন ই স্কোয়ার সমান 2, তাহলে দাঁড়াচ্ছে 2। এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে z টু দি পাওয়ার 4/4, 2 থেকে 3 পর্যন্ত সমান 1/4কে বাইরে আনি, 3 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 সমান 1/4 ইন্টু 81 মাইনাস 16 সমান 65/4। এটি কিন্তু আমাদের নির্ণয়ের আনসার। পরের অঙ্কটি অর্থাৎ শেষ অঙ্কটি যদি আমরা দেখি, একটি রেখার সমীকরণ দেওয়া আছে, বলা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে আনত। ওয়াই অক্ষ, এটি কিন্তু এক্স অক্ষ না, এটা খুবই ট্রিকি একটা কোশ্চেন ছিল। তবে আমরা যদি এক্স অক্ষের সাথে কোণ বের করতে পারি তাহলে ওয়াই অক্ষের সাথে কোণ বের করা কোনো ব্যাপারই না। এই রাশিটিকে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু, দুঃখিত যদি আর একটু ভেঙে লিখি, 2y ইকুয়ালস টু এক্স মাইনাস 6, সুতরাং y ইকুয়ালস টু x/2 মাইনাস 3, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। সুতরাং এই রাশির ঢাল m সমান হাফ, সুতরাং থিটা সমান tan ইনভার্স হাফ। অঙ্কটি কিন্তু এই পর্যন্তই শেষ নয়, অনেক সময় আমরা এটা ভুলে যাই, ভুলে গেলে কিন্তু এই অঙ্কের আনসার ভুল হয়ে যাবে। এটা ছিল আমাদের এক্স অক্ষের সাথে কোণ। যদি রেখাটি আমাদের এরকম থাকতো, এটি ছিল আমাদের এক্স অক্ষের সাথে কোণ থিটা, কিন্তু আমাদের বের করা লাগবে এই কোণটি, ধরি থিটা প্রাইম। তাহলে থিটা প্রাইম সমান আমরা লিখতে পারি π/2 মাইনাস tan ইনভার্স হাফ সমান tan ইনভার্স হাফ প্লাস cot ইনভার্স হাফ মাইনাস tan ইনভার্স হাফ সমান cot ইনভার্স হাফ। এটা কিন্তু আমরা সরাসরি লিখে ফেলতে পারতাম, সমান tan ইনভার্স 2। তাহলে এর tan ইনভার্স 2ই ছিল আমাদের এই অঙ্কের আনসার। আজকের মতো এই পর্যন্তই ছিল কৃষিগুচ্ছের সমাধান।